সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে রয়েছে আমি হাসান মাহমুদ। শুরুতেই চলমান আলোচিত কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারপরে মূল আলোচনায় যাব। আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে রয়েছে রাত পোহালেই ডাকসু নির্বাচনের ভোট উৎসব, সকল প্রস্তুতি সম্পন্ন, সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। অন্য সংবাদের মধ্যে রয়েছে জনগণকে বাইরে রেখে কিছু করা হলে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবার আশঙ্কা করেছেন তারেক রহমান। তিনি ঠাকুরগাঁ এক সম্মেলনে তিনি কথা বলেছেন। আরেকটি সংবাদ রয়েছে জেনজি অর্থাৎ জ্বলছে নেপাল, জেনজিদের পার্লামেন্টে জেনজিদের ভাঙচুর, গুলিতে নিহত 20, দায় নিয়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে আজকের বিভিন্ন গণমাধ্যমে। মোটামুটি আমরা ডাকসু নির্বাচনী যখন রাত পোহালেই ডাকসু নির্বাচন এবং সেই ডাকসু নির্বাচন নিয়ে অনেক বেশি টানাপোড়েন, উত্তেজনা কিংবা আগ্রহ কিংবা যদি বলি পাল্টাপাল্টি বক্তব্য, এবং এর পাশাপাশি একটি বক্তব্য দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সয়লাভ হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য, এবং সেই বক্তব্যের ভেতরে কিছু অরুচিকর বক্তব্য অনেক ক্ষেত্রে স্থান পেয়ে যাচ্ছে, যেগুলো আসলে কাঙ্ক্ষিত নয়। তো সব মিলিয়ে আমরা মোটামুটি এই আলোচনাগুলো করার চেষ্টা করব। আজকে 3 জন অতিথিকে আমরা এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছে রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, এবং রয়েছেন এম জসিম, সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, আর রয়েছেন মোহাম্মদ সানাউল্লাহ হক, সভাপতি ছাত্র অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম এতক্ষণ যে আজকের সংবাদগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে সংবাদ, সেটি সবার চোখ বিদ্ধ হয়ে রয়েছে বা আটকে রয়েছে ডাকসু নির্বাচনের দিকে। সকাল হলে নির্বাচন শুরু, এবং এই নির্বাচনে মোটামুটি 28টি পদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে আমি যদি একটু শুরুতেই জনাব মোহাম্মদ সানাউল্লাহ হক, আপনার কাছে একটু জানতে চাই, মানে আপনি তো রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, সেখানে রাজনীতি করছেন, ছাত্র রাজনীতি করছেন দীর্ঘদিন থেকে, এবং নিশ্চয়ই আপনাদের নিজেদেরও প্যানেল রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি একটু শুরুটা যদি আপনি এভাবে জানতে চাই যে কি মনে হচ্ছে মানে ডাকসু নির্বাচন নিয়ে, মানে সার্বিক যে মোটামুটি নির্বাচন সুষ্ঠু হতে যাচ্ছে, সবাই ভোট দিতে পারবে বা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, সব মিলিয়ে একটু যদি। শুরুতে ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ডাকসুর দীর্ঘদিন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ডাকসু হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে লাস্ট আমরা 2019 সালে ডাকসু দেখেছিলাম। সে 19 সালে ডাকসু যে আমার যে ছাত্র সংগঠন, সেই সংগঠনের ভিপি জনাব নুরুল হক নূর, যিনি এখন হসপিটালের মধ্যে আহত অবস্থায় আছে, তার আরোগ্য কামনা করছি। আর আপনি যে প্রশ্ন করেছেন যে ডাকসুর যে বর্তমান পরিস্থিতিটা কেমন, নির্বাচনের ভাইব কেমন, বা শিক্ষার্থীরা মানে ঠিকঠাক ভোট দিতে পারবে কিনা, নির্বাচনমুখী কিনা, এখানে আসলে অনেকেই একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, যেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার মানে 50%-এর বেশি বাইরে শিক্ষার্থী থাকে। তো আর অনাবাসিক বাইরে না, আর 50-র কম হবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে থাকে। সেই জায়গা থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই আছে যে ফ্যামিলির সাথে থাকে, হয়তো সবাই ওইভাবে রাজনৈতিকভাবে সচেতন না, সেই জায়গা থেকে অনেকেই আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে সবাই যেন ভোট। কারণ কিছু বিশেষ করে কিছু গোষ্ঠী আছে যাদের নির্দিষ্ট একটা অনুসারী আছে, তারা মনে করে যে আমরা যদি আতঙ্ক ছড়ে আমাদের অনুসারী যারা, তাদের মধ্যে যদি ভোটটা হয়, সেক্ষেত্রে তারা আগে থাকার একটা সম্ভাবনার জায়গা থেকে অনেক ক্ষেত্রে মানে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। সেই জায়গা থেকে আমি মনে করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানে অনেক শিক্ষার্থী মেধাবী এবং সচেতন, সেই জায়গা থেকে সবাই ভোট দিতে আসবে। আর এখানে যে প্রত্যাশার কথা বললেন ডাকসু নির্বাচনের, যেহেতু আমার সংগঠন পূর্বে 19 সালে একটা ভালো নির্বাচনে ভালো ফলাফল রেখেছিল, সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের যে সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আমরা আশাবাদী আমাদের সংগঠন থেকে
ভালো ফলাফল নিয়ে আসবে। না মানে ডাকসু নির্বাচনকে ঘিরে গত কয়েকদিনে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটা তো একটা মানে পাল্টে যাওয়া পরিস্থিতি, এটা তো আপনি বলবেন। আচ্ছা, এই যে পরিস্থিতিটা কিন্তু অনেকেই যে নির্বাচনের মধ্যে যে একটা কৌশল, অনেকে কৌশল এটা সুকৌশল করে, কেউ অপকৌশল। যদি আজকে আপনি লক্ষ্য করেন সকালে দেখবেন যে এই দু একটা সংগঠন দেখলাম যে ওনাদের বলতেছে ওনাদের আইডি ডিএক্টিভ মানে ডিসেবল করে দেওয়া হয়েছে, কিন্তু আবার পরে সন্ধ্যায় আবার শুনতে পাচ্ছি মানে লাইভ করে বলতেছে তার আইডি মানে ডিসেবল করা হয়নি, তিনি ডিএক্টিভ করে রাখছে। কেন? তার আইডি নাকি মানে ডিসেবল করে দেওয়ার একটা আশঙ্কা আছে। যদি আশঙ্কা থাকে তাহলে তো আপনি এটা পাবলিকলি ক্লিয়ার করতেন আগে। ক্লিয়ার না করে উনি কী করলো, মানে পাবলিকের সিম্পিতি নেওয়ার জন্য, বিশেষ করে আমি যদি বলি ছাত্র শিবিরের যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি মানে একটা ভিডিওর বার্তার মাধ্যমে দেখলাম তিনি বলতেছে মানে আশঙ্কার জায়গা থেকে তিনি আইডি মানে ডিএক্টিভ করে রেখেছে। তো যদি আপনি ডিএক্টিভ করে রাখেন ভালো কথা, কিন্তু এটা তো আপনি পাবলিকলি বলবেন। কিন্তু সিম্পিতি নেওয়ার জন্য উনি বললো কি মানে সকালবেলা বিশেষ করে ছাত্র শিবিরের যারা তাদের অনুসারীরা তারা প্রকাশ করতেছে আমাদের সংগঠনের উপর অ্যাটাক আসছে, আমাদের সংগঠনের নেতৃবৃন্দর আইডি ডিসেবল করে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র এমনভাবে মানে তারা সিম্পিতি নেওয়ার চেষ্টা করছেন, যেহেতু আগামীকাল নির্বাচন। এই জায়গা থেকে তো আপনারা যদি সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, শিক্ষার্থীদের মধ্যে যে সুষ্ঠু মানে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে কাজ করছে, বিশেষ করে আমরা যদি বলি জাতীয়তাবাদী ছাত্র দল, ওনারা ক্যাম্পাসে কাজ করে বা ছাত্র অধিকার পরিষদে কাজ করে, কিন্তু 24-এর পূর্বে কিন্তু আমরা তেমন দেখি নাই, বিশেষ করে ছাত্র শিবিরকে ক্যাম্পাসের তাদের কার্যক্রম দেখি। যেহেতু এখন তারা হুট করে ক্যাম্পাসে আসছে, সে জায়গা থেকে সিম্পিতি নেওয়ার জন্য এমনভাবে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যে এটা আসলে সুষ্ঠু নির্বাচনের জায়গা থেকে আমি সুষ্ঠু পরিবেশ মনে করছেন, একটা আশঙ্কা করছেন। যাই হোক, আমি একটু রাজু আহমেদ আপনার কাছে একটু যেতে চাই। যে কথাগুলো তিনি বলেছেন যে ছাত্র শিবির দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছিল না বা তাদের অনুপস্থিতি ছিল, ছাত্রলীগ অর্থাৎ আমরা যখন ফেস্টিভাল দেখেছি। আরও একটি বিষয়ে জানিয়ে রাখি যে আজকে আসলে ছাত্র শিবিরেরও একজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সময় দিতে পারেননি, তিনি থাকলে হয়তো আরও বেশি ভালো হতো। আপনার কাছে কি মনে হচ্ছে যে বিভিন্ন জরিপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে বিভিন্ন প্রেক্ষাপট থেকে, যেটা উনি বললেন যে নানান কৌশল আসলে যেটা আমরা রাজনীতির মাঠে দেখি আর কি, জেতার জন্য নানান কৌশল নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে মানে ছাত্র দলের অবস্থানটা কি এই মুহূর্তে? আমি একটু আপনার আগের কোশ্চেনটা একটু উত্তর দিতে চাই যে ছাত্র শিবিরের রাজনীতির বিষয় নিয়ে আর কি। আপনারা দেখেছেন যে এস.এম. ফরহাদের মানে ভিপি জিএস এর প্রার্থিতা নিয়ে কিন্তু হাইকোর্টে রিট হয়েছে। তারপরে আমরা তাদের বিগত দিনের কার্যক্রম দেখেছি, তারা একটা ছাত্র সংগঠনের আড়ালে কিন্তু তারা লুকিয়েছিল, গুপ্ত সংগঠন হিসেবে ছিল তারা দুইজনে। কিন্তু আমরা ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট এবং জিএস ক্যান্ডিডেট দুজনের কিন্তু আমরা মিছিল মিটিংয়ের সম্পৃক্ততা পেয়েছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রোগ্রামে তারা মিছিল মিটিং করেছে। আমরা প্রকাশ্যে কখনোই তাদের কার্যক্রম দেখিনি, তারা একটা ছাত্র সংগঠনের অধীনে থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। সেইখান থেকে আমরা এই প্যানেল ঘোষণা হওয়ার পরে বা নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বট আইডি দিয়ে যে মিথ্যাচার করার যে প্রবণতাটা, সেটা সবসময় দেখেছি আমরা যে শিবিরের পক্ষ থেকে এটা করা হয়েছে। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডাকসু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই প্রত্যেকেই কিন্তু তাদের পজিটিভ কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরাও আমাদের প্যানেল থেকে ছাত্র দলের আমাদের যে প্যানেল দিয়েছে, আমরা আমাদের পজিটিভ কার্যক্রমের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আজকেও আমরা লক্ষ্য করেছি যে আমাদের ছাত্র দলের যে ভিপি জিএস এবং এজিএস তিনজনের ফেসবুক আইডি কিন্তু তারা ডিজেবল করে দেওয়ার জন্য কার্যক্রম করেছে। কারা করছে এটা আমরা তো, যারা এই সব প্রোপাগান্ডায় সবসময় লিপ্ত থাকে তারাই কিন্তু এর সাথে সম্পৃক্ত। আমরা দেখেছি যে বট আইডি দিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হয়। কিন্তু আগামীকালকের যে বিষয়টা, একজন ব্যক্তির কিন্তু 5টা বট আইডি থাকতে পারে, কিন্তু একজন ব্যক্তি কিন্তু 5টা ভোট দিতে পারবে না। আগামীকালকে ভোটের মাঠেই কিন্তু আসল রূপটা কিন্তু ফুটে উঠবে যে আসলে কারা সাধারণ শিক্ষার্থীদের জনপ্রিয়তা কাজ করে। নানা কৌশল থাকতে পারে, কিন্তু আপনি যেটা বললেন ভোট তো আসলে একটাই দিতে পারবে। প্রচারণার আপনার অনেক কৌশল থাকতে পারে, প্রার্থীর এবং প্রার্থীর পক্ষের প্যানেলের অনেক কার্যক্রম থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা আসলে আমরা আশা করি আমরা কখনোই চাই না। আমরা চাই যে যেহেতু 5 আগস্টের পরবর্তী সময়ে স্বৈরাচার পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, এরপরে সবাই সবার ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে তাদের সাংগঠনিক আদর্শ দিয়ে, তাদের দক্ষতা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে, তাদের কার্যক্রম দিয়ে এগিয়ে যাবে, আমরা এটা প্রত্যাশা করি। কিন্তু গুপ্তভাবে থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে নিজেদের পরিচয় আত্মগোপন করে গুপ্তভাবে থেকে বিভিন্ন সময় ছাত্র রাজনীতি নামে প্রপাগান্ডা করে আসলেই তারা মবের সৃষ্টি করেছে বিগত সময়, এবং গুপ্ত রাজনীতির যে বিষয়টি সেটাও তারা সৃষ্টি করেছে। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা আগামীকালকে ব্যালটের মাধ্যমে সকল প্রকার অপপ্রচার
এবং সকল প্রকার অপরাজনীতির বিরুদ্ধে তারা ব্যালটের মাধ্যমে তাদের রায় দিবে। যোগ্য প্রার্থীকে রায় দিবে। আমরা এবারে আমরা এবার একজন সাংবাদিক রয়েছেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছেন এবং সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন এম জসিম। আপনার কি মনে হচ্ছে? আমি আসলে খুব বড় প্রশ্ন করতে চাই না, এই আলোচনাটাতে রাখতে চাই, যদিও এখানে শিবির নেই, আলোচনাগুলো তাদের বিপক্ষেই বেশি এসেছে, থাকলে ভালো হতো। আপনার কাছে শিবির বাদ দিয়ে টোটালি আসলে কেমন পরিবেশ মনে হচ্ছে? একটা উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাসে নিশ্চয়ই বিরাজ করছে। অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, আপনি জানেন যে এটির যে ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ। প্রথম থেকেই এটির যে কার্যকলাপ এটি সবগুলি স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল এবং সামাজিক কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলিতেই ছাত্র সংসদ জড়িত ছিল। মাঝখানে গিয়ে জাতির সংকটময় মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নানান ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি ৭১ আপনি হোয়াটএভার বড় বড় ঘটনাগুলি বলেন, কিন্তু কোনো নির্বাচনেই বড় ধরনের কোনো সমস্যা হয়নি একটি নির্বাচন ছাড়া, সেটি ১৯৭৩ সালের নির্বাচন। ১৯৭৩ সালের নির্বাচনটিতে ভোট সবাই দিয়েছেন কিন্তু বাক্স চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে এবং নির্বাচনটি বানচাল হয়ে গেছে। এবং আপনি জানেন যে এই যে নির্বাচন, জুলাই পরবর্তী যে নির্বাচন, এই নির্বাচনটিতে আমরা আশা করেছি যে এই নির্বাচনটি সুষ্ঠু এবং চমৎকার একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হবে। তো আমরা দেখছি যে বাকবিতণ্ডা, কথাবার্তা সব কিছু মিলিয়ে হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত অনলাইনে ভোট বাহিনী যেটিকে বলা হয় এটি আসলে নিশ্চিতভাবে মানে রাজু যেভাবে বলবে সেভাবে আমি বলতে পারতেছি না, বাট এটি হয়েছে। বাট অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। এটি সন্তোষজনক ডেফিনেটলি। এবং আমরা দেখছি যে ক্যাম্পাসে কালকে নির্বাচন একটি উৎসব মুখর সাজ একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে, সেটাই। এবং আমি মনে করি যে যদি কোনো পক্ষ অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, যেভাবেই হোক, যদি অস্থিরতা তৈরি করবার চেষ্টা করে, তাহলে কিন্তু ধরেন আপনার সাধারণ যারা ছাত্র সমাজ, এরা ২৪-এর যে গণ আন্দোলন এটিতে কিন্তু জীবন দিয়েছে, তারা কিন্তু পরোয়া করছে না। আপনি ধরেন তাদেরকে আতঙ্ক সৃষ্টি করবেন, আমার তো মনে হয় না জেনজি যে জেনারেশন, এই জেনারেশন এই আতঙ্কে ভীতু হয়ে তারা নির্বাচনে ভোট দিতে আসবেন না বা নির্বাচনে একটু পিছিয়ে থাকবেন। আমার মনে হয় এই জেনারেশনকে কোনোভাবে প্রচারণা, নেগেটিভ প্রচারণা করে বা অন্য কোনো প্রচারণা করে বিরত রাখার কোনো সুযোগ নেই। এবং তারা ডেফিনেটলি তাদের পছন্দের প্রার্থীকে, যারা অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে তারা বিশ্বাস করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শান্তিপূর্ণ পরিবেশ সেটি বজায় রাখবেন, সেটিকে তারা বেশি। নির্বাচনের রাত পোহালে সকাল ৮টা থেকে নির্বাচন শুরু হবে এবং ৮টি কেন্দ্রে মোটামুটি নির্বাচন হবে এবং ৮০০টিরও অধিক হচ্ছে বুথ। এবং সবচেয়ে বড় কথা যে আলোচনাটা করছিলাম যে প্রায় 5 পৃষ্ঠার ব্যালট, 1 পৃষ্ঠার হচ্ছে হল সংসদের নির্বাচন, মানে দীর্ঘ এই প্রক্রিয়া, অর্থাৎ এই 8 পৃষ্ঠা 5 পৃষ্ঠা এক একজনের ভোট দিতে এক একজন শিক্ষার্থীর দেখা যাচ্ছে ধরা হয়েছে দেখলাম 10 মিনিট বা 9 মিনিটের বেশি সময় লেগে যাবে। মানে এখনও এই সময়ে এসে আসলে এই পদ্ধতিতে ভোট দেওয়াটাকে কতটা যৌক্তিক মনে করেন? মানে আপনার কাছে কি মনে হয়, মানে এত সময় একজন শিক্ষার্থী ভোট দিবে 10 মিনিট ধরে, বাছাই করবে, পড়বে, 28 নাম্বার খুঁজে বের করে তারপর তার প্রার্থীকে মনোনয়ন দিবে, মানে এই সময়ে এসে কি আসলে এটা? আচ্ছা, এখানে যে ডাকসুর যে নির্বাচনের মানে যদি রেগুলার হইতো তাহলে হয়তো মানে কি রকম হচ্ছে শিক্ষার্থীরা এটা নিয়ে আলাপ আলোচনা দিতে পারতো। যদি প্রতি বছর হতো, ইরেগুলার হওয়ার কারণে অনেকে আসলে কি ধরনের নির্বাচনটা কিভাবে মানে নির্বাচনটা আদায় করতে নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম করা লাগে, এখানে একটা গ্যাপ আছে। আর একটা ব্যাপার হচ্ছে মানে একজন প্রার্থী হওয়ার জন্য যে একটা শর্ত থাকা দরকার ন্যূনতম, এখানে এবার এমন করছে যে বয়স সীমা নাই। একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচন করবে, তার তো অবশ্যই ন্যূনতম, যেমন গতবার আমরা দেখেছি ছাত্রত্ব তো থাকতে হবে, সেটা ঠিক আছে, তাহলে আবার বয়স সীমা। ছাত্রত্ব থাকলে কার যদি ধরেন 50 বছর, সে ছাত্র, সেও নির্বাচন করতে পারতেছে। এবার এমন হচ্ছে আপনার 2001-2 সেশনে নিয়মিত ছাত্র প্রায় অনিয়মিত ছাত্র এরকম একটা না, অনিয়মিত বলতে যেহেতু বিগত দিনে অনেকেই মানে পড়াশোনা শেষ করতে পারে নাই, তাদেরকে আবার এই নতুন সরকার এসে সুযোগ দিয়েছে। তো এটা ঠিক আছে, কিন্তু একটা বয়স সীমা থাকা দরকার ছিল। আর একটা পাশাপাশি হচ্ছে যে প্রার্থী হওয়ার জন্য
আমরা মানে অন্যান্য নির্বাচনে দেখি যদি স্বতন্ত্র নির্বাচন করতে যায় সেক্ষেত্রে তার ন্যূনতম একটা সমর্থন লাগে, কিন্তু এখানে হচ্ছে একজন সমর্থক থাকলেই সে নির্বাচন করতে পারে। এটা যদি একটু কঠিন করতো, অনেকেই শখের বসে নির্বাচন করে, হয়তো তাকে কেউ পছন্দ করে না, কিন্তু একজন মানুষ তো তার পক্ষে নেওয়া খুবই ইজি। যদি এখানে এমন হইতো যে তার পক্ষে সে নির্বাচন করার জন্য 5 জন কিংবা 10 জন সমর্থনের একটা ফর্ম ফিল আপ করা লাগবে, সেক্ষেত্রে এই যে আমরা দেখছি যে আপনার 217 জন সদস্য, এটা হয়তো 50 কিংবা 60-এ নেমে আসতো। আপনারা মানে আরেকটা হচ্ছে আপনার ভিপি হিসাবে 45 জন প্রার্থী, অত সর্বোচ্চ আপনার আমরা মিডিয়া বা ভিপি 45 জন ভিপি প্রার্থীর নাম লিখতেও তো সম্ভবত 1 পৃষ্ঠা চলে যাওয়ার কথা। হ্যাঁ, 1 পৃষ্ঠার বেশি লাগার কথা। তো ভিপি এই যে এই মানে এত লম্বা লাইন, এখানে কাউকে আমি অসম্মান করছি না, কিন্তু আমি তো অনেককে চিনি, সে তাদের অনেকেই শখের বসে দাঁড়িয়েছে। আসলে এই জায়গাটা তো আসলে নির্বাচন, এখানে কম্পিটিশনের ব্যাপার, প্রতিযোগিতার ব্যাপার, বা দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক সাথে সম্পৃক্ততার একটা ছাত্রদের সাথে একটা সম্পৃক্ততার ব্যাপার। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন হয়েছে, আমি মনে চাইলাম যেটা মনে হয় ক্রিকেট খেলার মতো বা কিংবা পাড়ার ফুটবল খেলার মতো, আমার মনে চাইলাম দাঁড়ায় গেলাম, আমি একটা টিম দিলাম। হ্যাঁ, আমি একটা টিম দিলাম। এখানে ন্যূনতম একটা শর্ত থাকা দরকার ছিল। বিশেষ আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন এই যে অনেকেই হুটহাট জনপ্রিয় হয়ে যাচ্ছে, যে এখানে ন্যূনতম যে শর্ত সাপেক্ষের ব্যাপার দরকার ছিল, যে ছাত্রলীগ করছে আগে, কিন্তু সে অভ্যুত্থানের 2-1 দিন আন্দোলন করছে, তার পূর্বের সব অপকর্ম তাকে ক্ষমা করে দিয়ে এখন মানে ডাকসুতে সে নির্বাচন করতে পারছে। ব্যাপারটা কিন্তু আমাদের খুব কষ্ট দেয়। আমরা বিগত দীর্ঘদিন যখন শেখ হাসিনা ছিল, আমরা ক্যাম্পাসে ঠিকঠাক আসতে পারতাম না, আমরা হলগুলোতে যেতে পারতাম না, ক্যাম্পাসে ঠিকঠাক ক্লাস করতে পারতাম না, আমরা আতঙ্কের মধ্যে থাকতাম কখন যে আমাদের উপর হামলা আসে। সেই জায়গা থেকে যে ছাত্রলীগ আমাদের উপর হামলা করতো, তারা 2-4 দিন আন্দোলন করে সেই ছাত্রলীগ এসে এখন খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে, তারা আবার নির্বাচনও করছে। এই জায়গা থেকে প্রশাসন কিছু কঠিন শর্ত দেওয়া দরকার ছিল, যে বিগত দিনে তার আন্দোলনের সংগ্রামের অভিজ্ঞতা থাকা দরকার ছিল, তারপর আপনার শিক্ষার্থীদের সাথে একটা কানেক্টিভিটি থাকার দরকার ছিল। কোনো কিছু প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে কিছু যোগ্যতার কথা বলছেন, এবং তার পেছনের কিছু মানে যেটাকে বলি আমরা, সেই শর্তগুলো আরোপ করার দরকার ছিল, তাই বলছেন কি আপনি? অবশ্যই দরকার ছিল। এখানে যদি আমরা মানে বলতে চাই, বিশেষ করে একটা ছাত্র সংগঠন, তারা বিগত বিশেষ করে ছাত্র শিবির, তারা শুনলে হয়তো কষ্ট পাবে, তাদের যে ভিপি সাদেক কাইয়ুম ভিপি প্রার্থী, সে যখন আমরা ছাত্রলীগের মানে ছাত্রলীগ আমাদের হামলা করছে, তখন সে ছাত্রলীগের সাথে থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে। এই লোক ছাত্র শিবির ভিপি হিসেবে আপনার ক্যাম্পাসে নির্বাচন করছে। আর তাকে যে মিডিয়া, মানে আপনারা হয়তো কষ্ট পাবেন, মিডিয়া তাকে ব্যাপক জনপ্রিয় হিসেবে দেখাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য খুবই লজ্জাজনক, যে আমরা দীর্ঘদিন ধরে ফেসিবাদের শেখ হাসিনার নির্যাতনের কারণে অনেক সময় আমি একটা পাসপোর্ট দিয়েছিলাম, যে আমি পাসপোর্ট মাঝে মধ্যে বাহির যাওয়ার প্রয়োজন হয়, আমার মামলা থাকার কারণে আমার পাসপোর্ট দেয়নি। কিন্তু এই সাদেক কাইয়ুমরা কিন্তু ছাত্রলীগের সাথে থেকে আপনার প্রোগ্রাম করেছে, আরামায়েশে ছিল, সে অভ্যুত্থানের পরে মহানায়ক হয়ে গেছে, আর আমরা সাধারণ মানুষ হিসেবে আছি। এই ব্যাপারগুলো যখন আমরা দেখি, আমাদের কাছে খুব কষ্ট দেয়। বিশেষ করে আরেকজন যে ছাত্র শিবিরের আরেকজন প্রার্থী জিএস হিসাবে SM ফরহাদ, সে তার ব্যাপারে মানে সবাই জানে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে সে একটা ইনস্টিটিউটের জয়েন্ট সেক্রেটারি ছিল। সে এটা মানে অনেক তারা আপনার নৈতিকতার কথা বলে, ইসলামিক কথা বলে, কিন্তু এটা সে মিডিয়ার মাধ্যমে অস্বীকার করতেছে। আমার মানে ব্যক্তিগত জায়গা থেকে আমি বলি, তাদের প্রতি আমার সিম্পিতি আছে, যেহেতু আসলেই তারা বিগত সময় নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু যখন আমি দেখি সে ইসলামের নামে রাজনীতি করে, ধর্মের নামে রাজনীতি করে, নৈতিকতার নামে রাজনীতি করে, কিন্তু সে দিন শেষে তার প্রয়োজনে মিথ্যা কথা বলে, তখন কিন্তু তাকে আমার মানে তার ব্যাপারটা আমার কাছে একটু মানে একটু লজ্জিত হয়। তার মানে যেহেতু ধর্মের নামে রাজনীতি করে সে মিথ্যা কথা বলতেছে। আবার যদি আপনি বলেন তাদের যে একটা ধর্মীয় আদর্শিক ব্যাপার, তারা আদর্শের রাজনীতি করে, কিন্তু আপনি যদি খেয়াল করেন তাদের যে এই গঠনতন্ত্র আর তাদের যে আপনার ডাকসু নির্বাচন, দুইটাই কিন্তু মানে তাদের আদর্শের সাথে দ্বিচারিতা। এটা আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু আপনি যেহেতু ধর্মের নামে একটা রিটও হয়েছিল ফরহাদের বিষয়ে, আপনি ফরহাদের ছাত্রলীগের কারণে, কিন্তু তাদের যে রাজনৈতিক গঠনতন্ত্র, মানে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আর তারা যে এখন রাজনীতি একটা মানে ভণ্ডামি টাইমের রাজনীতি করতেছে, এই ব্যাপারটা আপনি দেখেন। মানে তারা মনে করছে এখন তারা রাজনীতি করে ইসলামিক রাজনীতি, এখন লিবারাল সাজছে। আপনি লিবারাল রাজনীতি করলে আপনি ছাত্র শিবির কেন করবেন? আপনি অন্য সংগঠন করেন, বা আপনার ইসলামিক ছাত্র শিবির বাদ দিয়ে আপনি এটা লিবারাল
মানে ইসলামিক শব্দ বাদ দিয়ে আপনি রাজনীতি করেন, কিন্তু আপনি রাজনীতি করতেছেন ধর্মের নামে, ইসলামের নামে, কিন্তু কাজ করতেছেন আপনি মানে দ্বিচার, আপনার আদর্শের সাথে এবং কাজের সাথে মিল নেই। এই ব্যাপারটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মানে ক্ষোভ আছে। না, সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই শিক্ষার্থীদের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে সেখানে শিক্ষার্থীরা তাকে বর্জন করবে। আপনার কাছে সেটা মনে হয়? এটা তো অবশ্যই যে ছাত্র শিবিরের ব্যাপারটা মানে দিন শেষে তো ভোটাররাই সেটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগ ভোটারে আমার ছোট ভাই বোন হবে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিগত দিনে যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে সে ব্যাপারটা লক্ষ্য রাখবেন, এবং যারা ছাত্রলীগের সাথে একসাথে থেকে নিজেদের যে মানে সেফটি দিয়েছে তাদেরকে অবশ্যই বর্জন করবে। আর তারা যে নিজেদেরকে জনপ্রিয় করার জন্য আপনার বট বাহিনীর যে একটা ব্যবহার করছে, যে একজন ছাত্র শিবিরের কর্মীর 4 থেকে 5টা আইডি, এটা কালকে হয়তো আমরা যেহেতু আগামীকালে এই সুযোগটা থাকবে না, একজনকে একটাই ভোট দিতে পারবে। তারপরেও যেহেতু ছাত্র শিবির আছে, বা আমি আগেই বলেছিলাম যে শিবিরের এখানে থাকার কথা ছিল কিন্তু নেই, যেহেতু তাদের বিরুদ্ধে আপনাদের বেশিরভাগ অভিযোগ আসছে, সেটা তারা থাকলে সবচেয়ে ভালো হতো। কিন্তু বিষয় হচ্ছে যে দিন শেষে তো নির্বাচন বা নির্বাচিত করার দায়িত্বটা তো নিশ্চয়ই ভোটার বা শিক্ষার্থীদেরই থাকবে, তারা যাকে বেছে নেবে সেটাই। অর্থাৎ আপনি যে কথাগুলো বলছেন সেগুলো নিশ্চয়ই শিক্ষার্থীরাও জানে কারা কার মাধ্যমে সেফটি নিয়েছে বা কার পরিচয় ছাত্রলীগের পরিচয় ছিল, যেটি আপনি এখানে শুধু এস এম ফরহাদ এবং সাদেক কায়ুম না, যদি এরা বিগত দিনের যে 15 বছর যদি কমিটি দেওয়া হয়, আমার দৃষ্টিতে শুধু এরকম সাদেক কায়ুম শত শত সাদেক কায়ুম বের হবে যারা ছাত্রলীগের সাথে ছিল। এমন হইতে পারে কোনো ছাত্রলীগের হলের সভাপতি সেক্রেটারি এমন হইতে পারে যে ছাত্রলীগ মানে সে শিবির করছে এক সময়, কিন্তু ছাত্রলীগের সাথে থেকে নিজেদেরকে ছাত্রলীগের সাথে মিশিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার করছে, এটা হইতে পারে। কিন্তু তারা বিগত দিনের এই ভয়ে আমি সহ বা সবাই বলছে আপনারা বিগত দিনের কমিটিগুলো প্রকাশ করেন, তারা ভয়ে প্রকাশ করে না। কারণ যদি প্রকাশ করে তখন বেরিয়ে যাবে যে তাদের ছাত্র শিবিরের যে অনেক সভাপতি সেক্রেটারি বা অনেক নেতাকর্মী ছাত্রলীগ হয়েছিল যে বিগত দিনে, এটা প্রমাণ হয়ে যাবে। এই জায়গা থেকে তারা কিন্তু এই কমিটিগুলো প্রকাশ করে। আচ্ছা, আমরা একটু এম জসিমের কাছে একটু জেনে নেই যে অভিযোগগুলো তিনি করলেন যে ছাত্রলীগ করেছে এখন, কিন্তু দিন শেষে আমি যেটা বলতে চাইলাম যে সেইটার সংরক্ষণ, অর্থাৎ ভোটের সংরক্ষণ তো আসলে ভোটারদের হাতে, তারাই তো নির্বাচিত করতে পারবে। শুধু কি শিবিরই এই ধরনের ছিল না, এখন বর্তমান যারা রয়েছে, যেটা বলছিলাম যে সেখানে অন্য আরও কেউ আছে, মানে সেটা কি শুধু শিবিরেরই প্যানেলে তিনি যেটা বললেন যে পরিচয় ডাবল পরিচয়, এছাড়াও তো অনেকে রয়েছে যে এই প্যানেলেই ভিভি প্রার্থী বা অন্য প্রার্থী যাদের পরিচয় রয়েছে ছাত্রলীগ। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি সানাউল্লাহর একটা কথা বলেছিল, একটা লজিক দিয়েছিল, আমি সেটা একটু খণ্ডন করতে চাই। সেটা হচ্ছে সানাউল্লাহ একটু বলেছিল যে হুটহাট করে প্রার্থী হয়ে যায়। হ্যাঁ, একজন ভোটার যখন ভোটার হয়ে যান শিক্ষার্থী, তখন হি হ্যাজ দ্য রাইট টু বি ক্যান্ডিডেট। এখানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সে এখানকার ভোটার কিনা, ছাত্র কিনা। দ্যাট ইজ, এখানে হেভিওয়েট হতে হবে, এখানে আপনার তার অনেক বেশি সাপোর্টার থাকতে হবে। একজন ছাত্র যদি 10 জন ছাত্রকে ফলোয়ার বানাইতে হয় তার খরচ হয়, একজন ছাত্র 10 জনকে ফলোয়ার বানাইতে হয় তার মিশতে হয়, মানে একটা একাডেমিক বিষয়ের বাইরে গিয়ে কিন্তু তার এই কাজগুলি করতে হয়। সুতরাং আমি যদি মনে করি যে আমি ভোটার, আমি দাঁড়িয়ে যাব এবং আমাকে যদি ভোট দেয় তাহলে আমি ক্যান্ডিডেট হব। সো আমি এই জায়গাটা একটু ডিফার করলাম। আপনি যেটি বলেছিলেন যে গুপ্তভাবে কারা কারা কিভাবে আছেন, আসলে আমি তো আগেও বলেছি গুপ্ত থাকলেও এখন তো প্রকাশিত সবকিছু, এখন প্রকাশিত। এখন হলো যারা যেভাবেই আছেন না কেন, আগামীকালকে নির্বাচন, এই নির্বাচনে আসলে এখন সমালোচনা করেও কোনো লাভ নেই, বা এটা নিয়ে খুব বেশি বড় ধরনের আলোচনা করেও লাভ নেই, যেহেতু নির্বাচন আর কয়েক ঘন্টা পরেই। ভোটাররা, আমি যেটি আগেই বলেছিলাম যে আপনার কোনোভাবেই ভাবার সুযোগ নাই যে এই জেনজি জেনারেশন আমার চেয়ে আপনার চেয়ে অনেক কম বুঝে, কম জানে। তারা কিন্তু খুবই দক্ষ, খুবই অভিজ্ঞ, অনেক খোঁজ খবর রাখেন। তারা কালকে ব্যালটের মাধ্যমে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে একজন প্রার্থী আছেন যেটি শামীম, জাসদ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং খুব ভালোভাবেই সম্পৃক্ত ছিলেন। সে এখন স্বতন্ত্র হয়ে একেবারে নিরপেক্ষ দাবি রাখে, প্ল্যাটফর্ম থেকে ভোট করছে। এটিও খুবই দৃষ্টিকটু যে সে আসলে এটা
এটা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। আমি আরেকটি বিষয় আপনার অ্যাড করতে চাই, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি জানেন যে গত 105 বছরের ইতিহাসে মাত্র 38টি নির্বাচন হয়েছে, 37টি, এবং 8টি নির্বাচন শুধুমাত্র স্বাধীন বাংলাদেশে হয়েছে, এবং সর্বশেষ নির্বাচনটি 19 সালে, এর আগের নির্বাচনটি 91 সালে। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনের যেই প্রক্রিয়া, গঠনের যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্যটি একেবারেই স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের কো কারিকুলার অ্যাক্টিভিটির জন্য, এটিকে কিন্তু ব্যাহত করা হয়েছে। আমি যদি মোটা দাগে বলি, এখানে সরকার যারা ছিলেন তারাও ইগনোর করতে পারেন না, এখানে ভাইস চ্যান্সেলর ছিলেন এখানে ইগনোর করতে পারেন না, কিন্তু এখানে মোটা দাগে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য ছিলেন তারা ছাত্র সংসদ নির্বাচন বিগত সময় দেননি এবং দিতে ব্যর্থ হয়েছেন, এবং সাধারণ শিক্ষার্থীদের যেই অধিকার, সেই অধিকার আপনি আজকে দেখেন, আজকে সবাই ইশতেহারে ঘোষণা করেছেন হল প্রবলেম, এখানে খাবার সমস্যা, থাকার সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, নানান রকম মৌলিক সমস্যাগুলি কিন্তু এখানে বিরাজমান। ছাত্রদের অধিকারের বিষয় রয়েছে। 105 বছরের একটি বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা থাকবে কেন? এতগুলি সমস্যা কেন থাকবে? এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে এই সমস্যাগুলি কোনোভাবেই থাকতো না, আমি বিশ্বাস করি। আর এই জন্যে আমি মনে করি যে এই যারা বিগত দিনে উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এদেরকে কাঠগড়ায় দাঁড়ানো করা উচিত। তারা তাদের দায়িত্বহীন কাজ করেছেন। এবং টিচাররা মনে করেন যে নির্বাচন হলে তাদের অধিকার খর্ব হবে, তাদের যে কর্তৃত্ব সেটি খর্ব হবে, এই কারণে নির্বাচন হতে দেননি। আমি 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 আহ্বান জানাবো যে আগামীকালকে যে নির্বাচন, ঠিক আগামী 26 সালের 9 সেপ্টেম্বর আবার ডাকসু নির্বাচন হওয়া চাই, এবং এটি যদি না হয় তাহলে সাধারণ স্টুডেন্টরা, জেনজি জেনারেশন, আজকে আপনি দেখেছেন নেপালে কি ঘটনা ঘটিয়েছে, এটি কিন্তু সারা পৃথিবীতে বিস্তৃত হয়েছে, এবং বাংলাদেশে এটি কিন্তু আরো বাড়বে। ফলে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিকভাবে স্টুডেন্টদের অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ণ করবেন না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, আরো তো অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয় তখন অন্যান্য বিশ্ববিদ্যালয় অটোমেটিক্যালি শুরু হয়। সুতরাং এটি যদি ধারা অব্যাহত থাকে, অন্য বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারে এবং অটোমেটিক্যালি হয়ে যায়। যেমন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে সারা বাংলাদেশে কিন্তু অনেকগুলি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এবং আমি বিশ্বাস করি যে সেই নির্বাচনগুলিও হবে। কিন্তু দেখা যায় যে একটা রাজনৈতিক লেজুর বৃত্তি থাকে, নির্বাচন হতে তো কোনো বাধা নেই। ছাত্ররা যখন মূল একটা নাম দিয়ে অভিভাবক সংগঠনের সাথে একটা বড় ধরনের লেজুর বৃত্তি করে, তখন সেখানে আসলে কতটা শিক্ষার্থী, অর্থাৎ যেটি আপনি বললেন শিক্ষার্থীদের অধিকার আদায় আসলে কতটা হয়, তারা তো আসলে মূল দলের লেজুর বৃত্তি করতেই সময় চলে যায়, পার করে দেয়। ভালো একটা পয়েন্ট এখানে দিয়েছেন যে লেজুর বৃত্তি। আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে লেজুর ভিত্তিক সংগঠন থাকবে, যেমন জাতীয়তাবাদী ছাত্রদল, এই যে ওনাদের অধিকার, তারপর হচ্ছে শিবির, অন্যান্য যেই বেলিড অর্গানাইজেশনগুলি আছে। বাট শিক্ষার্থীরা এবার কি করছেন, আমার অবজারভেশন, আমি গত 1 মাস ধরে ডাকসু নির্বাচন নিয়ে কাজ করে আমার অবজারভেশন হয়েছে, শিক্ষার্থীরা কোনোভাবেই প্যানেলকে দেখে ভোট দিবেন না। শিক্ষার্থীরা একেবারেই ব্যক্তি পর্যায়ে, মানে প্যানেল হওয়ার প্রয়োজন মনে করছেন না, যে ব্যক্তি পর্যায়ে এই দলের এটা প্যানেল, এই দলের এই প্যানেল, এবং শিক্ষার্থীরা ব্যক্তি পর্যায়ে ব্যক্তি দেখে কিন্তু কালকে ভোট দিবেন, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। এখানে হচ্ছে আপনার একটা বিষয় বলে রাখি, এই ব্যক্তি প্যানেল হইতে পারে, ছাত্রদলের প্যানেল হইতে পারে, ছাত্রদলের আবিদ হইতে পারে। আবিদ ধরেন শিক্ষার্থীদেরকে কনভিন্স করতে হবে যে আই এম ফর ইউ, আই এম নট ফর পার্টি। আমি যখন when I am the BP of ডাকসু, then I will work for you, not my party। এবং এটি যখন 1 বছর ছাত্রদের অধিকার নিয়ে কাজ করব, এটি যখন কোনো প্যানেল থেকে নির্বাচিত হয়ে এসে ছাত্রদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতে পারবে যে না, জাতীয়তাবাদী ছাত্রদল থেকে, শিবির থেকে বা অধিকার থেকে নির্বাচিত হয়ে এসে তারা ছাত্রদের জন্য কাজ করেছেন, তখন কিন্তু ছাত্রদের মধ্যে কনফিডেন্স গ্রো হবে যে না, প্যানেল দিয়ে দেখ, বাট ব্যক্তি যারা ভালো কাজ করবেন আমরা তাদেরকে বেছে নেব। আচ্ছা, আপনি কি এটার সাথে একমত কিনা, যে আসলে লেজুর বৃত্তি, যেহেতু আপনি নিজেও একটি দল করেন এবং এটা আমরা দেখে এসেছি বিগত সময়ে, দেখা যায় যে এখানে নির্বাচিত হলেও তারা মূল দলের সাথে একটা সিদ্ধান্ত এবং তাদের সেই আলোচনাগুলোর জন্য অনেক ক্ষেত্রেই দলের কথা শুনতে হয়, যেখানে আসলে ছাত্রদের অধিকারের কথা আসলে মূলত শোনা দরকার। এই জায়গাটা থেকে কিছুটা হলেও সরে আসা উচিত কিনা সেটা দেখুন। এই 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ প্রত্যেক সেক্টরে কিন্তু একটা পরিবর্তনের এবং একটা নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, তৈরি হয়েছে। আমরা মনে করি যে সংগঠন হিসেবে
আমরাই সব থেকে বেশি উদারতা দেখেছি সব ক্ষেত্রে। আমরা দেখেছি আমাদের কোনো সংগঠনের নেতাকর্মী যদি কোনো অপরাধ করে আমরা কিন্তু নিজেই তার নামে মামলা দিয়েছি এবং তাকে অ্যারেস্টও করিয়েছি। এটা রাজনীতির ৫ তারিখের পরের ছাত্র রাজনীতিটা বড় ইতিবাচক পরিবর্তন আমরা মনে করি। আমরা শিক্ষার্থীদেরকে জোর করে প্রোগ্রামে নিয়ে আসছি না, আমরা আমাদের প্রোগ্রামে নিয়ে আসতে জন্য আমরা তাদেরকে কোনো প্রকার ফোর্স করছি না। এটাই তো রাজনীতির, ছাত্র রাজনীতির আমরা আদর্শিক জায়গা, আমরা আমাদের আদর্শিক জায়গা উত্থাপন করছি। আমরা আমাদের ভালো কাজের জন্য তাদের আহ্বান করছি, যারা উইলিংলি আসবেন তারা তো অবশ্যই আসবেন। জোর করে রাজনীতিতে নিয়ে আসার যে প্রবণতা ছিল বিগত সময়ে, সেটা কিন্তু আমরাই প্রথমে উচ্চারণ করেছি যে কোনো প্রকার গেস্টরুম গণরুম কালচার বন্ধ করতে হবে এবং জোর করে শিক্ষার্থীদের মিছিলে নিয়ে আসার যে প্রবণতাটা, এইটা করা যাবে না। আর আপনি যে বিষয়টি বলছিলেন যে 5 পৃষ্ঠার ব্যালট, হলে আরও 1 পৃষ্ঠার ব্যালট, দীর্ঘদিন ধরে যেহেতু ভোট যেহেতু দীর্ঘদিন ধরে ভোট বন্ধ ছিল, আবার ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যেমন আলোচনা করছি আজকে যে এইটার সমাধান কি বা আরও আধুনিকায়ন করা যায় কিনা। এটা যদি জসিম ভাই যেটা বললো যে প্রতি বছর ডাকসু হলে ডাকসুতে বারবার আমরা হয়তো বা যে নিয়ম কানুনগুলো আছে বা ব্যালটের যে বিষয় আছে এগুলো সংযোজন পরিমার্জন হবে আর কি। তো আমরা মনে করি যে আরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়টা হয়তো এইবারের পরে আমরা যেমন আলোচনা করছি, প্রশাসন বা ছাত্রছাত্রীরা হয়তো আলোচনা করবে যে এই ভোট দেওয়ার যে বিড়ম্বনা, 5-10 মিনিটের যে একজন শিক্ষার্থী 10 মিনিট যে নাম দেখায় এটা হয়তো খুঁজে খুঁজে বের করে, এটা তাদের জন্য একটু আসলে আমি নিজেও ভাবলাম যে এটা আসলে একটু ব্যাপার, অনেক বেশি সময় লাগবে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো বা নিয়মিত ভোটের আয়োজন করবে এবং এটাকে আরো আধুনিকায়ন কিভাবে করা যায়, আরো শর্ট টাইমে কি করে নিয়ে আসা যায়। আপনি যখন 10 মিনিট ধরে ভোট দিচ্ছেন বুথে, তখন কিন্তু লম্বা লাইন কিন্তু বাইরে আছে। সেটাকে আরো এই এখন তো আসলে আধুনিকায়নের যুগে, আবার জেনারেশনের যুগে এটাকে হয়তো ভোটের কালকে ভোট দেওয়ার পরেই হয়তো বা লাইনের যে দীর্ঘ সারি হবে বা ভোট দেওয়ার যে বিড়ম্বনা, এটা নিয়ে কালকে হয়তো আলোচনা শুরু এবং এটাকে আরো কিভাবে আধুনিকায়ন করা যায় সেটা নিয়েও হয়তো আমাদের নতুন পদ্ধতি বেরিয়ে আসবে, আমরা সেটা বিশ্বাস করি। আরো একটা বিষয় যেটা বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্রের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই আমাদেরকে ভুল পথে পরিচালিত করেনি। আগামীকালকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। ফ্যাসিবাদ পতনের পরে আমরা দেখেছি যে বিগত সময়ে 90-এও কিন্তু এরকম একটা ফ্যাসিবাদ ছিল, 90 ফ্যাসিবাদ পতনের পরে কিন্তু ডাকসু হয়েছিল। এবারও কিন্তু সেরকম সেম প্রেক্ষাপট, একটা ফ্যাসিবাদ স্বৈরাচার পতনের পরে কিন্তু ডাকসু হতে যাচ্ছে। আগামীকালকের দিনটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অগ্রগামী হচ্ছে সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য কিন্তু কালকে যে ভোট হচ্ছে, বিগত 17 বছর কিন্তু মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল, সেটা আপনি ছাত্র সংসদ বলেন বা জাতীয় ইলেকশন বলেন। আগামীকালকে ডাকসুর এই ভোটের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ, বিশ্ববিদ্যালয় জসিম ভাই বলছিলেন যে ক্যাম্পাসে দেখলাম সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস বয়ে যাচ্ছে, ভোটের উৎসব পরিবেশ। তো এই পরিবেশটা কিন্তু আমরা কালকে সেটা অবশ্যই সৌহার্দ্যপূর্ণ, কারণ এটা নিয়ে আমরা দেখেছি যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখন পর্যন্ত আছে। আমরা কিছু অসঙ্গতি আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, আমরা যদি কালকে পর্যন্ত ভোট ঠিক থাকতে, আমরা মনে করি যে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মেধাবীদের বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড। এখানে কিন্তু সবসময় আমরা বললাম যে বিশ্ববিদ্যালয় সবসময় আমাদেরকে পথ দেখিয়েছে। 52 ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা, 90-এর যে 90-এর যে স্বৈরাচার পতন আন্দোলন বা 24-এর যে অভ্যুত্থান হয়ে গেল, কিন্তু সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে এবং সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে বেস্ট সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের শিক্ষার্থী সাধারণ সমাজকে কী ভূমিকায় থাকতে হবে। তো আমরা মনে করি যে আগামীকালকে যে ভোট হবে, সেই ভোটে তারাই জয়লাভ করবে যারা সবসময় বাংলাদেশের পক্ষে ছিল, যারা সবসময় স্বাধীনতার পক্ষে ছিল, যারা গণতন্ত্রের পক্ষে ছিল এবং যারা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে। আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তাদেরকেই বিজয় করবে, আমরা সেই প্রত্যাশা রাখছি, তারা একদিন নির্বাচিত করবে। এবং কখনোই আপনি বারবার বলছিলেন যে আমি একটু কথা বলতে চাই যে একই অঙ্গে দুই রূপ, গিরগিটি আমরা যেটাকে বলি, আমরা একটা প্রাণী আছি যারা দুই রূপ ধারণ করে থাকে। আমরা দেখেছি একটা প্যানেলের ভিপি ক্যান্ডিডেট তিনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন, জিএস ক্যান্ডিডেট তার ডিরেক্ট ছাত্রলীগে পোস্ট আছে, তারা এই ডাকসু ইলেকশন করছেন। আমরা এবং 5 তারিখের আগে আমরা তাদের একরকম রূপ দেখেছি, 5 তারিখের পরে আর একরকম রূপ দেখছি। কিন্তু আমরা 5 তারিখের আগে যখন শেখ হাসিনা পতন আন্দোলন হয়েছে, কথা বলেছেন আরেকজন ছাত্রলীগের, শেখ হাসিনা পতন আন্দোলন যখন হয়েছে, আমরা যখন জেল জুলুমি আমাদের জীবন অতিষ্ঠ হয়েছে, আমরা যখন গুম হচ্ছি, খুন হচ্ছি, ছানাউল্লাহ বলে তারা যখন ক্যাম্পাসে ক্লাস করতে পারে না, আমি নিজেও ক্যাম্পাসে 5-7 বার হামলার শিকার হয়েছি, তখন তারা একটা ছাত্র সংগঠনের অধীনে আছেন এবং 5 তারিখের পরে তারা বিপ্লবী হয়ে গেছেন। আমরা
সাদিক কায়েমকে আমরা বলতে চাই, হয়তো উনি কোনো সময় আমাদের এই টক শো দেখবেন বা বুঝবেন, সাদিক কায়েম এবং এম ফরহাদকে আমরা চ্যালেঞ্জ করতে চাই 5 তারিখের আগে আন্দোলন সংগ্রামে রাজপথে হাসিনা বিরোধী একটা ছবি বা একটা মিছিলের বিরুদ্ধে দেখাইতে পারে, তাহলে আমরা বলবো যে না তারা ছিল। আমরা একটা ছবি এখন পর্যন্ত আমরা দেখি নাই যে তারা 5 তারিখের আগে ছিল কোনো আন্দোলন সংগ্রাম। আমরা দেখেছি একটা সংগঠন ছিল। 5 তারিখ না ঘটলে আমরা হয়তো বা আমাদের হয়তো বা গুম হইতে হইতো, খুন হইতে হইতো, সানাউল্লাহ হয়তো ক্যাম্পাসে যেতে পারতো না, কিন্তু এই সাদিক কায়েম ফরহাদদের কিছুই হইতো না। এরা ঠিকই তাদের পরিচয়টা গোপন করে আরও 17 বছর দিয়ে শেখ হাসিনা হয়তো আরও 17 বছর হয়তো তারা তাদের পরিচয়ে আত্মগোপন করে থাকতো এবং তারা গুপ্ত হিসেবেই থাকতো। আমরা মনে করি আগামীকালকে ব্যালটের মাধ্যমে এই সকল গুপ্তদের বলছিলাম যে এটা তো আসলে ছাত্রদের ভোটাররাই সেটা রায় দিবে কালকে, যে এই একই অঙ্গে দুই রূপ যাদের তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা বর্জন করবে এবং সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার যে সাহস, সেই সাহসিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় ছিল এবং আগামীকালকে সাধারণ শিক্ষার্থীরা আমরা মনে করি যারা তাদের নীতি আদর্শ প্রচারে সবসময় আত্মগোপনে থেকে তাদেরকে পরিহার করবে। যে অবশ্যই ছাত্র বান্ধব কাজের মাধ্যমে নির্বাচিত হোক, ছাত্র বান্ধব প্রার্থী নির্বাচিত হোক, এটা তো সেটা আমাদের সবাই সকলের চাইবে। প্রত্যাশা। আমি একেবারে খুব বেশি সময় নাই, সানাউল্লাহ হক আপনাকে শুধু একটু প্রশ্ন করতে চাই, খুব বেশি সময় দিতে পারবো না, সবাইকে একটু দিতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচনকে ঘিরে কিন্তু সবসময় শেষ মুহূর্তে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় কোনো একটা পক্ষ। মানে আমি বলতে চাই যে কালকে কি আপনার এরকম কোনো আশঙ্কা আপনার মধ্যে রয়েছে কিনা যে বহিরাগত মিলিয়ে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্রবেশপথ রয়েছে, কোনো ধরনের মানে আশঙ্কার চিন্তা করছেন কিনা বা আছে কিনা, বা আপনার কাছে কি মনে হয় যেহেতু আপনি এখনো আছেন, মানে এরকম কোনো সুযোগ আছে কিনা? যখন নির্বাচন থাকে তখন একটা আশঙ্কা থাকে যে এখানে হট্টগোল কিংবা একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, কিন্তু সুযোগ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখলাম তারা যথেষ্ট চেষ্টা করছে, সতর্ক আছে, যেন কোনো আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট আছে। তো আমি মাঝখান দিয়ে ভাইয়ের একটা কথার যে লেজুর ভিত্তিক যে আপনার প্রশ্ন আসছিল, এটা নিয়ে আমি যদি একটু বলতে চাই যে এখানে লেজুর ভিত্তির ব্যাপারটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক আছে, যে বিশেষ করে ছাত্রলীগ কিন্তু বিগত দিনে এমনভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে, শেখ হাসিনা যা বলছে তাই করছে। বিশেষ করে আপনারা যদি দেখেন যে জুলাই আন্দোলনে যখন ওবায়দুল কাদের বলছে যে শিক্ষার্থীদের জন্য তো ছাত্রলীগই যথেষ্ট, এই ছাত্রলীগ কিন্তু তখন পরের দিন হামলা করছে শিক্ষার্থীদের উপর। সেই জায়গা থেকে আসলে লেজুর ভিত্তির যে ব্যাপারটা, যে ভাই বলছে যে আমরাও লেজুর ভিত্তি কিনা, আসলে এই লেজুর ভিত্তির যে সংজ্ঞাটা আসলে বাংলাদেশে ওইভাবে নাই। কিন্তু আমি যদি মনে করি যদি লেজুর ভিত্তির যে সংগঠনগুলো, এখানে মানে ছাত্র সংগঠনগুলো স্বাধীন থাকা উচিত, তাদের সভাপতি সেক্রেটারি তারা ভোটের মাধ্যমে নির্বাচন করবে, তাহলে কিন্তু তার মূলধনের প্রতি এত আনুগত্য বা কথা শুনতে বাধ্য থাকবে না, সে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। কিন্তু মানে হয়তো ভাই শুনলে মানে কষ্ট পাইতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ছাত্রদল কিংবা ছাত্রদল তাদের মূল মানে বিএনপির বাহিরে কোনো কিছু করার এখতিয়ার রাখে না, এটাই বাস্তবতা। তাদের লেজুর ভিত্তির কর্মকাণ্ডটা এরকম যে আপনারা রাখেন, আমরা অবশ্যই আমাদের যে সংগঠন, আমাদের সংগঠনের সভাপতি সেক্রেটারি, আমাদের যে উইংগুলো আছে, উইংয়ের সভাপতি সেক্রেটারির মাধ্যমে মানে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। তো আমরা তাদের সব কথা শুনতে বাধ্য না। আমরা যদি মনে হয় যে এই কথাগুলো শিক্ষার্থীদের কল্যাণে বা দেশের কল্যাণে আমাদের সাথে মতের সাথে মিলে, সেক্ষেত্রে আমরা তাদের কথাগুলো শুনি বা তাদের কার্যক্রম আমরা শুনতে বাধ্য থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা তাদের সাথে দ্বিমত করি বা অনেক প্রোগ্রাম করি। আমি এবার একটু জসিম আপনার কাছে, আমরা একেবারে শেষ দিকে এসেছি, লেজুর বৃত্তির কথা তিনি বলছিলেন, এই বিষয়ে কিছু বলবেন? আমি নাহলে নাশকতা বা মানে সার্বিক পরিস্থিতিতে কোনো আইন শৃঙ্খলা বিষয়ক জটিলতা হতে পারে কিনা সেই বিষয়টা জানতে চাইছিলাম। আপনি যদি লেজুর বৃত্তি নিয়ে বলতে চান 1 মিনিট বলে সেই বিষয়টা বলতে পারেন। আচ্ছা, এখানে লেজুর বৃত্তি বিষয়গুলি তো আছে, আমি একটু আগেই বলেছিলাম এটা আসলে করতেই হয়। মানে আপনি যখন একটা দলের হয় তখন দলের নিশ্চয় সিদ্ধান্তকে ওভারলুক বা করা যায় না। একটু আগে আমি আপনাকে বলেছিলাম যে জেনজির সেন্টিমেন্ট বুঝতে হবে। আমাদের যেই মাদার সংগঠনগুলি আছে লাইক জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, এই মাদার সংগঠনগুলিকে বুঝতে হবে যে হোয়াট জেনজি ওয়ান্ট, কি চায়, সেটিকে তাদেরকে স্বাধীন করে দেয়া, সেটিকে মানে ধারণ করে তাদের প্ল্যান নিতে হবে যে আমরা ছাত্র দলকে বা শিবিরকে বা অন্যান্য দলকে আমরা এই ছাত্র সংগঠনগুলিকে আমরা সেপারেট করে দেব, আমরা যাতে করে এটার উপরে বিরূপ প্রভাব না পড়ে, পরবর্তী ডাকসু নির্বাচনে যাতে এই কথাগুলি না আসে যে রাজু যদি দাঁড়িয়ে যায় তাহলে সবাই বলবে যে না ওকে রাজু, তাহলে রাজু হচ্ছে ফিট ক্যান্ডিডেট, ফরাজ স্টুডেন্ট এটা ধারণ করবে। আর যদি এরকম
প্রত্যক্ষ কিছু দেখাইতে না পারেন, তাহলে কিন্তু আবার লেজুর ভিত্তিক প্রবলেমগুলি সামনে চলে আসবে এবং এটা নিয়ে কথা হবে। আর আপনি যেটি বলেছিলেন যে নির্বাচনী প্রচারণায় যে কি বলে আইন শৃঙ্খলা নিয়ে কালকে আমার সংখ্যা রয়েছে কিনা এখন পর্যন্ত আমরা দেখছি আসলে কোনো সংখ্যাই উড়িয়ে দেওয়া যায় না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। বাট সানাউল্লাহ যেটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুবই আন্তরিক এবং ভালো মেজার নিয়েছেন। আমার মনে হয় যে শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি একটু আগেও, সন্ধ্যার সময় আমি 25-30 জন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। দে আর ভেরি মাচ হোপফুল এবং তারা মানে একটা জয়ফুল মাইন্ড নিয়ে আছেন, তারা চমৎকার উৎসব মুখর। এই যে এই পরিবেশটি আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানেন এবং কোনো দলেরই বা কোনো পক্ষেরই উচিত হবে না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা, উৎসবমুখর পরিবেশটাকে নষ্ট করে দেয়। যদি কেউ নষ্ট করার চেষ্টা করেন, আমার মনে হচ্ছে এই জেনজি জেনারেশন এবং সাধারণ শিক্ষার্থীরা এটি কিন্তু দারুণভাবে জবাব দেবেন এবং তাদের অধিকার। রাজু আহমেদ, আমি একই বিষয়ে যদি বলতে চাই, অনেকগুলো আসলে পথ রয়েছে বহিরাগতদের। অনেক সময় আমরা দেখেছি যে বহিরাগত নিয়ে এসে একটা প্রভাব খাটানোর চেষ্টা করে। আপনি যদি একটু বলেন। আমরা একটু বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সংখ্যা আছে, বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রস্তুতি আছে। সাথে সাথে আরও একটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে ক্ষমতা রাখে এবং বাংলাদেশে আমরা মনে করি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা পড়াশোনা করছি বা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান কালকে ভোট হতে যাচ্ছে যেখানে এই শিক্ষার্থীরাই যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যে কোনো কিছু ঘটানো সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে কালকে একটি ভালো নির্বাচন পেতে যাচ্ছে, আমরা সেই প্রত্যাশা রাখছি। সাথে সাথে আরও একটু বিষয় বলতে চাচ্ছি, সানাউল্লাহ বলল যে লেজুর ভিত্তিক যে বিষয়টা, আমাদের যে দল আছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কখনোই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাধারণ ছাত্র দলকে অন্যায় কাজের সমর্থন দেননি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেননি এবং তারেক রহমান আমাদের কখনো অন্যায় কাজের নির্দেশ দেবেন না এবং আমরা কখনোই আমাদেরকে দেননি। আমরা সেই জায়গা থেকে আমরা আগে থেকে আমরা বাইরে ছিলাম। আগামী দিনে যে রাজনীতি যে রাজনীতি হবে, সাধারণ শিক্ষার্থীদের যে রাজনীতি হবে, সাধারণ মানুষের যে রাজনীতি হবে, এই লেজুর ভিত্তিক বা খারাপ যে রাজনীতি করা, মানুষের প্রভাবিত করার যে রাজনীতি করা বা মানুষের সাথে অন্যায় করার যে প্রবণতাটা, সেই কালচার কিন্তু এখন তার বাংলাদেশে নেই। আমরা বিগত দিনও এই কালচারের সাথে ছিলাম না, আমরা কিন্তু সবসময় গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে কাজ করেছি। আগামী দিনও আমরা সেই কাজ করবো, সেই প্রত্যাশা রাখছি। আমরা আর সময় দিতে পারছি না, তিনজনকেই ধন্যবাদ। এম জসিম, মোহাম্মদ সানাউল্লাহ হক এবং রাজু আহমেদ, আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা এই জন্য যে আগামীকালকে আপনাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা তিনজনই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একটা উৎসব মুখর পরিবেশে ভোট হোক, সেটা আমরাও কামনা করি এবং ছাত্র বান্ধব ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হোক তাদের ভোটে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।